গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ মৈত্রর লেখা জল পানি। একটা অতি সহজ গুণ অঙ্ক বারবার ভুল করিতেছে দেখিয়া রামহরিবাবু পুত্র প্রাণহরির পৃষ্ঠে গুম করিয়া একটি কিল বসাইয়া দিয়া কহিলেন, হতভাগা, গোল্লায় গিয়েছ একেবারে। এবার যদি জলপানি না পাও তাহলে নিতাই মুদির দোকানে কাজে লাগিয়ে দেব, বোঝা টানতে আর পারব না। প্রাণহরি মুখ নিচু করিয়া নীরবে বসিয়া রহিল। বেদনায় পিঠের ঠিক মাঝখানটা টনটন করিতেছিল। পিতার ভয়ে সেখানে হাত দিতেও সাহসে কুলাইল না। এই সময় গোলপাতার নিচু ছাউনির মধ্য হইতে মুখ বাহির করিয়া প্রাণহরির মা কহিল, অমন করে ছেলেকে কেউ মারে সকালবেলা? রামহরি দাঁত খিচাইয়া কহিয়া উঠিলেন, না, মারে না। যে গুণের ছেলে তোমার, আজ বাদে কাল পরীক্ষা, একটা আঁক কষতে পারে না। বলে দিচ্ছি তোমাকে পরাণের মা, এবার যদি ছেলে তোমার জলপানি না পায় তবে নিতাই মুদির দোকানে লাগিয়ে দেব, কুপুষি আর পুষতে পারব না। হ্যাঁ, বলিয়া রামহরিবাবু চাদরখানা ঘাড়ের ওপর ফেলিয়া হনহন করিয়া একেবারে স্টেশনের দিকে চলিয়া গেলেন। মাতঙ্গিনী অর্থাৎ পরাণের মা ঘাড় উঁচু করিয়া নলের বেড়ার ওপর দিয়া একবার পথের দিকে চাহিয়াই কহিলেন, ওই রে, না খেয়েই চলে গেলেন বুঝি? ডাক পরাণ, তোর বাবাকে ডাক, বল ভাত নেমেছে। প্রাণহরি উঠিল না, মুখ নিচু করিয়া বসিয়া রহিল। মাতঙ্গিনীর রাগ হইল। তাড়াতাড়ি আসিয়া প্রাণহরির ঝাঁকড়া চুল মোঠা করিয়া ধরিয়া কহিলেন, হতভাগা ছেলে, বাপ না খেয়ে চলে গেল, তবুর অভিমান গেল না। কাজ নেই পড়াশোনা করে, যা বেরিয়ে যা বাড়ি থেকে। প্রাণহরি স্লেটখানি উল্টাইয়া রাখিয়া বিনা বাক্যে উঠিয়া পড়িল। তাহার পর বাঁ হাতের তালুতে চোখ মুছিয়া বাহির হইয়া গেল। পুত্র প্রাণহরির প্রতি রামহরিবাবুর এই অকারণ ক্রোধের হেতু ছিল। গ্রামের রামকৃষ্ণ মাইনর স্কুলের প্রতিষ্ঠাতা রামকৃষ্ণবাবুর প্রত্যেক ক্লাসের প্রথম ছাত্রের জন্য 2 টাকা করিয়া মাসিক বৃত্তির ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। প্রথম ভাগ শিক্ষার ক্লাস হইতে গত বছর পর্যন্ত অর্থাৎ 3 বছর প্রাণহরি বৃত্তি পাইয়া আসিতেছিল, কিন্তু গত বছর অকস্মাৎ রামকৃষ্ণবাবুর পুত্র প্রাণকৃষ্ণ প্রথম হইয়া বৃত্তিটি অধিকার করিয়া বসিয়াছে। ফলে রামহরিবাবুর মাসিক 20 টাকা 18 টাকায় দাঁড়াইয়াছে। এবার যাহাতে পুত্র বৃত্তি পাইতে পারে তাহার জন্য রামহরিবাবু 1 প্রহর বেলায় শয্যাত্যাগের অভ্যাস ত্যাগ করিয়াছিলেন। আজকাল ভোরে উঠিয়াই প্রাণহরিকে পড়াইতে বসিতেন, কিন্তু অনেক কষ্ট করিয়াও তাহাকে অঙ্কে পাকা করিতে পারিলেন না। কাজেই প্রহার করিয়া পুত্রকে অঙ্কশাস্ত্রে পারদর্শী করিবার সহজ উপায় অবলম্বন করিয়াছিলেন। প্রহারে প্রাণহরিরও কোনো আপত্তি ছিল না। সে অঙ্গে বেদনা বোধ করিত বটে, কিন্তু অভিমান কোনোদিন করে নাই। মাতঙ্গিনী ভুল বুঝিয়াছিলেন। আজও প্রাণহরি অভিমান করে নাই। তাহার হইয়াছিল ভয়। বৃত্তি না পাইলে নিতাই মুদির দোকানে কাজে লাগিতে হইবে, পিতার এই কথা শুনিয়াই সে বিভীষিকা দেখিল। স্পষ্ট চোখে পড়িল নিতাই মুদির রক্তচক্ষু, দোকানের ছোকরা চাকর মধুর প্রাত্যহিক নির্যাতন, ঝোলা গুড়ের হাঁড়ির চারিপাশে তাহার আবাল্যের ভীতির হেতু ভীমরুলের ঝাঁক। সে বারবার শিহরিয়া উঠিতে লাগিল এবং মায়ের আদেশে বাড়ি হইতে বাহির হইয়া বাজারের পথের কুলগাছে অজস্র টোপাকুল দেখিয়াও নিতাই মুদির দোকানের কথা ভুলিতে পারিল না। মনে হইল বৃত্তি সে পাইবে না, যেহেতু রামকৃষ্ণবাবু শহর হইতে ইংরাজি স্কুলের মাস্টার আনাইয়া 2 বেলা তাহাদের ক্লাসের প্রাণকৃষ্ণকে পড়াইতেছেন। সে আজকাল মোটা ইংরাজি বই হইতে অঙ্ক কষিতেছে, কাজেই আর উপায় নাই। 3 মাসের মধ্যেই তাহাকে নিতাই মুদির দোকানের ভীমরুলের ঝাঁকের মধ্যে গিয়া বসিয়া মিছরি ওজন করিতে হইবে এবং পয়সা গুনিতে ভুল হইলে মধুর মতো 2 বেলা কানমলা খাইতে হইবে। ভাবিতে ভাবিতে প্রাণহরির মাথায় এক বুদ্ধি খেলিল। তখন হইতে নিতাইয়ের তামাক সাজিয়া ফরমাস খাটিয়া যদি তাহাকে কিঞ্চিত নরম করিয়া রাখা যায়, তাহা হইলে ভবিষ্যতে হয়তো নিতাই তাহাকে মুদিখানার দোকানে না রাখিয়া আড়তের ফরাসের চাদর ঝাড়িবার কাজে লাগাইতে পারে। সে কাজ ভালো। আড়তে ভীমরুল অথবা বোলতার উপদ্রব নাই,
ভাবিতে ভাবিতে প্রাণহরি দুটি টোপাকুল কুড়াইয়া লইয়া চিবাইতে চিবাইতে অন্যমনস্কভাবে বাজারের দিকে চলিয়া গেল। নিতাই ময়রাকে এক ছিলিম তামাক সাজিয়া তাহার অনুমতিক্রমে প্রাণহরি ডাল চালের ঝাঁকার সম্মুখে বসিয়া নিবিষ্ট চিত্তে মধুর নিকট হইতে ওজন দেওয়া শিক্ষা করিতেছিল। বাঁ হাতের বুড়া আঙুল কায়দা মাফিক পাল্লাতে ছোঁয়াইতে পারিলে কেমন করিয়া শেরকে এক ছটাক মাল কম দেওয়া যায়, মধু তাহাকে তাহাই শিখাইতেছিল। কিন্তু প্রাণহরি কৌশলটি আয়ত্ত করিতে পারিতেছিল না। শেষে বিব্রত হইয়া প্রাণহরি প্রশ্ন করিল, আচ্ছা, কম না দিলে কি হয় মধুদা? নিতাই সদ্য বঙ্কু মহান্তের আখড়া হইতে গাঁজা টানিয়া আসিয়াছে। দাঁত খিঁচাইয়া কহিয়া উঠিল, হয় তোর বাপের মন্ডু। কি হয়? দে তো মধুর কান ধরে বুঝিয়ে। দোকানদারি শিখতে এসেছে। যা গরু চড়াগে যা। প্রাণহরি ভয়ে মধুর নিকট হইতে দুই হাত ছড়িয়া বসিল, কিন্তু উঠিল না। প্রাণহরি ভবিষ্যতের কথাই ভাবিতেছিল। এমন সময় কে ডাকিল, তুই সকালবেলা দোকানে বসে কেন মিতে? প্রাণহরি মুখ তুলিয়া দেখিল প্রাণকৃষ্ণ। প্রাণহরি কথা বলিবার পূর্বেই প্রাণকৃষ্ণ পকেট হইতে কাগজে মোড়া একটি পদার্থ বাহির করিয়া কহিল, আয় পাটালি খাবি, মা দিয়েছে। প্রাণহরি ধীরে ধীরে মাচান হইতে নামিয়া আসিয়া প্রাণকৃষ্ণের কাছে গিয়া দাঁড়াইল। পাটালিখানা ঠিক সমানে দুই ভাগে ভাঙিয়া এক ভাগ প্রাণহরির হাতে দিয়া প্রাণকৃষ্ণ কহিল, খা, খুব ভালো পাটালি, কাল আমাদের জমিদারি থেকে এসেছে। প্রাণহরি পাটালি হাতে করিয়া দাঁড়াইয়া রহিল, খাইল না। প্রাণকৃষ্ণ কহিল, খাচ্ছিস নে যে, কি হয়েছে তোর আজ? উত্তরের জন্য প্রাণকৃষ্ণ প্রাণহরির মুখের দিকে চাহিয়াই দেখিল প্রাণহরির চোখ ছলছল করিতেছে। প্রাণকৃষ্ণ নিজের ভাগের পাটালিখানা মুখের কাছ হইতে নামাইয়া পকেটে পুরিয়া প্রাণহরির দুই হাত ধরিয়া কহিল, বল না, কি হয়েছে? নিতাই গেজেলটা মেরেছে বুঝি? কেন এলি ওর দোকানে? এত প্রশ্নের জবাব প্রাণহরি দিল না, কহিল, দোকানদারি শিখছিলাম। প্রাণকৃষ্ণ আশ্চর্য হইয়া কহিল, দোকানদারি? আজ বাদে কাল পরীক্ষা, এখন দোকানদারি কিরে? পড়বি নে আর? প্রাণহরি বলিল, বাবার পড়াবে না বলেছে। প্রাণকৃষ্ণ প্রশ্ন করিল, কেন? প্রাণহরি বন্ধুর কাছে প্রাতকালের ঘটনা বিন্দু বিসর্গও গোপন করিল না, অকপটে সমস্তই কহিয়া গেল। শুনিয়া প্রাণকৃষ্ণ কহিল, তুই বৃত্তি পাবি মিতে, সত্যি বলছি। প্রাণহরি কহিল, কেমন করে? আমি তো তোর মতো অঙ্ক জানি নে। না জানলি? আমি ফার্স্ট আর তুই সেকেন্ড হবি, প্রাণকৃষ্ণ কহিল। প্রাণহরি হতাশ হইয়া কহিল, তাতে তো আর জল পানি পাব না। প্রাণকৃষ্ণ কহিল, সেকেন্ড হলেই পাবি। আমি দাদাবাবুকে বলবো যে বার থেকে ফার্স্ট আর সেকেন্ড দুটো বৃত্তি দিতে হবে। প্রাণহরির মুখ উজ্জ্বল হইল। হাসিয়া সে জিজ্ঞাসা করিল, পারবি? প্রাণকৃষ্ণ বাঁ হাতে প্রাণহরির গলা জড়াইয়া ধরিয়া কহিল, বারে, পারব না আবার? আমার দাদাবাবু আমার কথা শুনবে না? প্রাণকৃষ্ণের কথা শুনিয়া প্রাণহরি হাসিয়া ফেলিল। তাহার পরে উভয় বন্ধু গলা জড়াজড়ি করিয়া পূর্বোক্ত টোপাকুলের গাছের দিকে প্রস্থান করিল। তাহাদের ক্লাসে দুইটি বৃত্তিদানের প্রস্তাব শুনিয়া রামকৃষ্ণ হাসিয়া কহিলেন, কেন জাদু, ভয় হয়েছে? ফার্স্ট হতে পারবে না বুঝি? তা হবে না, ফার্স্ট কিন্তু হওয়া চাই। প্রাণকৃষ্ণের আত্মমর্যাদায় আঘাত লাগিল। ভয় নহে, বন্ধুর উপকারের জন্যই সে যে প্রস্তাব করিয়াছে সে কথাটি সদম্ভে বলিতে ইচ্ছা করিল, কিন্তু সাহস হইল না, কেননা বলিতে গেলেই প্রাণহরির কথা বলিতে হইবে। এদিকে প্রজার ছেলে প্রাণহরির সহিত মিতালি করিতে জননী এবং পিতামহ উভয়েরই নিষেধ ছিল। কাজেই উভয় সংকটে পড়িয়া দাদা মহাশয়ের শ্লেষটি বিনা বাক্যে প্রাণকৃষ্ণ স্বীকার করিয়া লইল এবং খানিক্ষণ ধরিয়া রামকৃষ্ণবাবুর মহাভারতখানা নড়াচড়া করিয়া প্রস্থান করিল। রাত্রি 9টায় প্যাসেঞ্জার গাড়ি হুস হুস করিয়া চলিয়া গেল। তবু আজ প্রাণকৃষ্ণের ঘুম আসিল না। বারবার প্রাণহরির কথাই মনে পড়িতে লাগিল। বৃত্তি যদি সে না পায়, তাহা হইলে গাঁজাখোর নিতাই ময়রার দোকানে সে বাতাসে ওজন করিবে, আর প্রাণকৃষ্ণ কিনা তাহারই সম্মুখ দিয়া স্কুলে যাতায়াত করিবে। তাহা কেমন করিয়া সম্ভব? ভাবিতে ভাবিতে প্রাণকৃষ্ণ উঠিয়া
খোলা জানালা দিয়ে বাহিরে চাহিল। বাজারে সেই অশ্বত্থ গাছটা আবছায়া দেখা যাইতেছে। গত বৎসর কালী পূজার রাত্রিতে বারোয়ারিতলায় দুই বন্ধু নাটকের অভিনয় হইতেছিল। প্রাণকৃষ্ণ ও প্রাণহরি পাশাপাশি বসিয়া যাত্রা শুনিতেছিল। শেষের দিকে ভাবাবিষ্ট হইয়া দুজনেই কাঁদিয়া ফেলিল। প্রাণকৃষ্ণ বুঝিল জগতে যার বন্ধু নাই তাহার কেহ নাই। প্রাণহরি কি বুঝিল তাহা সে জানে না, কিন্তু দুজনেই একসঙ্গে ফিরিবার পথে ওই অশ্বত্থ তলায় আসিয়া দাঁড়াইল। প্রাণহরি ভয় পাইয়া কহিল, এইখানটায় এলেই গা ছমছম করে। প্রাণকৃষ্ণ তাহার গলা জড়াইয়া ধরিয়া কহিল, ভয় কি ভাই, আমরা দুজনেই তো প্রাণ, আয় দুজনে বন্ধু হই। প্রাণহরি তৎক্ষণাৎ রাজি হইল এবং দুজনেই যাত্রাপালার বন্ধুদ্বয়ের বক্তৃতার যতগুলো কথা মনে ছিল উচ্চারণ করিয়া বন্ধু হইল। কেবল রাত্রিকাল এবং অমাবস্যা বলিয়া আকাশের সূর্যচন্দ্রকে সাক্ষী করিতে পারিল না, অতএব বুড়ো অশ্বত্থ গাছটাকে সাক্ষী রাখিল। সমস্ত কাহিনী ভাবিতে ভাবিতে অতি স্পষ্ট করিয়াই প্রাণকৃষ্ণের মনে হইল। তাহার চোখে জল আসিল। পরদিন প্রাতকালে ভাগ অঙ্কের প্রণালী ভালো করিয়া বুঝাইবার জন্য কেবল রামহরিবাবু প্রাণহরির পৃষ্ঠ লক্ষ্য করিয়া মুষ্টি উদ্যত করিয়াছেন। এমন সময় আঙ্গিনায় প্রাণকৃষ্ণ প্রবেশ করিল। রামহরিবাবু উদ্যত মুষ্টি সম্বরণ করিলেন, কিন্তু সমস্ত ব্যাপারটা প্রাণকৃষ্ণ দেখিয়া লইল। সহসা প্রভাতের সূর্যালোক তাহার কাছে অত্যন্ত ম্লান বলিয়া বোধ হইল। সে একবার অত্যন্ত করুণ দৃষ্টিতে অঙ্কের খাতায় বদ্ধ দৃষ্টি প্রাণহরির দিকে চাহিল। তাহার পর তাড়াতাড়ি বাহির হইয়া গেল এবং মার্বেলের থলিতে লুকাইয়া প্রাণহরির মাতার জন্য যে নূতন আলো আনিয়াছিল সেগুলি চৌমাথার ডোবার জলে ঢালিয়া দিয়া বাড়ি ফিরিল। স্কুলে পৌঁছিয়াই প্রাণহরি দেখিল বেঞ্চের এক কোণে প্রাণকৃষ্ণ চুপ করিয়া বসিয়া ভূগোল পড়িতেছে। প্রাণহরি কহিল, আজ আমাদের বাড়ির সকালবেলা তুই গেছলি মিতে? প্রাণকৃষ্ণ কহিল, হ্যাঁ। প্রাণহরি প্রশ্ন করিল, কেন? দাদামশায়ের সহিত গত সন্ধ্যায় যে কথাবার্তা হইয়াছিল তাহাই বন্ধুকে জানাইয়া বন্ধুর বৃত্তিলাভের একটি সুবিধাজনক উপায় উভয় পরামর্শ করিয়া স্থির করিবে, এই অভিপ্রায়েই প্রাণকৃষ্ণ বন্ধুর বাড়িতে গিয়াছিল। কিন্তু প্রাতঃকালে বন্ধুর যে নির্যাতন সে প্রত্যক্ষ করিয়াছিল তাহার পর আর এই নিদারুণ সংবাদ সে প্রাণহরিকে দিতে পারিল না। সংক্ষেপে কহিল, তোকে দেখতে। প্রাণহরি কহিল, আর সকালবেলা যাসনি মিতে? তোদের গনসা চাকর খেজুর রস পাড়তে আমাদের বাড়ির দিকে চেয়ে দেখছিল, তোর দাদুকে বলে দেবে। প্রাণকৃষ্ণ শুধু কহিল, বয়েই গেল। এই সময় মাস্টার আসিয়া পড়িলেন, কথাবার্তা আর অগ্রসর হইল না। ছুটির পর অকস্মাৎ প্রাণকৃষ্ণ প্রাণহরিকে বারান্দার এক কোণে ডাকিয়া মৃদুস্বরে প্রশ্ন করিল, তোর বাবা তোকে মারে মিতে? কেন? বৃত্তি পাইনি তাই। বলিস তোর বাবাকে আর যেন তোকে না মারে। বাবা জমিদারি থেকে ফিরলে তাকে বলে তোকে জলপানি দেওয়াব। কাল দাদামশাইকে বলিয়া বৃত্তিদানের প্রস্তাব ছিল, আজ আবার বাবার জন্য প্রতীক্ষা করিবার কি প্রয়োজন আছে সে প্রশ্ন আর প্রাণহরির মনে উঠিল না। সে খুশি হইয়া কহিল, বলব। সপ্তাহ পরে যখন প্রাণকৃষ্ণের পিতার চিঠি আসিল যে তিনি 2 মাসের মধ্যে ফিরিতে পারিবেন না, তখন প্রাণকৃষ্ণ একেবারে হতাশ হইয়া পড়িল। বন্ধুকে বৃত্তিদানের আর কোনো উপায় সে চিন্তা করিয়া উঠিতে পারিল না। এদিকে পরীক্ষার আর দিন 7 বাকি আছে। এক রাত্রে অঙ্ক যদি সমস্ত ভুলিয়া যাইতে পারিত তাহা হইলে বেশ হইত, কিন্তু তাহাতেও বিপদ আছে। প্রাণহরির নিচে হইলে বাড়ির মাস্টার গোপালবাবু তাহার কান টানিয়া ছিঁড়িয়া ফেলিবেন বলিয়া শাসাইয়াছেন। পর্দার অন্তরালে প্রচ্ছন্ন থাকিয়া তাহার মাতাও বিধুঝির মারফতে গোপাল মাস্টারের এই প্রস্তাবে সম্মতি দান করিয়াছেন। এখন যদি জ্বর হইয়া পড়ে তাহা হইলে সকল দিক রক্ষা হয়, কিন্তু জ্বর হয় কি করিয়া? অনেক ভাবিয়া স্থির করিল এখন দেবতা ছাড়া আর উপায় নাই। কলুপাড়ার মা মঙ্গলচণ্ডী জাগ্রত দেবতা, মনে মনে তাহাকে প্রণাম ও সেই সঙ্গে 5 শিকা প্রণামী মানসিক করিয়া 7 দিনের জন্য অসুখের প্রার্থনা জানাইয়া
প্রাণকৃষ্ণ সেদিন কিঞ্চিৎ স্বস্তি বোধ করিল। রাত্রে মনে হইল শীত যেন একটু বেশি বোধ হইতেছে। জ্বরের পূর্বলক্ষণ ভাবিয়া সে দুটি করতল কপালে ঠেকাইয়া মঙ্গলচণ্ডীকে প্রণাম করিল। কিন্তু কপালে সকালে হাত দিয়া দেখিল কপাল ঠাণ্ডা। বুঝিল যে বন্ধুর অদৃষ্ট মন্দ, মঙ্গলচণ্ডীর তাহার উপর দয়া নাই। তখন মঙ্গলচণ্ডী ছাড়িয়া সে বাজারের বুড়া শিবের উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ সিদ্ধি এবং কাঁচা দুধ মানত করিল, কিন্তু তাহাতেও কোনো ফল হইল না। হতভাগ্য প্রাণহরির প্রতি কোন দেবতাই প্রসন্ন হইলেন না। এটা দেখিয়া প্রাণকৃষ্ণের আর চিন্তার অবধি রহিল না। সমস্ত দিন প্রাণহরির শুষ্ক মুখ, রামহরিবাবুর বদ্ধ মুষ্টি, নিতাই ময়রার রক্তচক্ষু পর্যায়ক্রমে প্রাণকৃষ্ণের মনে পড়িতে লাগিল। পরশু পরীক্ষা, প্রাণহরি নিশ্চয়ই তাহার কথার উপর নির্ভর করিয়া বসিয়াছে। বৃত্তিলাভের কোনো ভরসা নাই। এই কথা শুনিলে বন্ধুর কি হইবে তাহা ভাবিতেও প্রাণকৃষ্ণের গা কাঁটা দিয়া উঠিল। সন্ধ্যায় নিতান্ত অস্থির হইয়া প্রাণকৃষ্ণ লেভেল ক্রসিংয়ের রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছিল। এমন সময় দেখিল তাহাদের বাড়ির গরুর রাখাল বাগদিদের ছেলে গুপি রেললাইনের ধারে বসিয়া বাঁশের আড়বাঁশি বাজাইতেছে। গুপিকে দেখিয়াই প্রাণকৃষ্ণের মনে আশু বিপন মুক্তির একটা ক্ষীণ আশা জাগিয়া উঠিল। গুপি জ্বরের অছিলায় মাসে ৮-১০ দিন কামাই করে। জ্বর হইবার উপায় তাহার জানা সম্ভব। প্রাণকৃষ্ণ ডাকিল, গুপি। গুপি মুখ ফিরাইয়া প্রাণকৃষ্ণকে দেখিয়া তাড়াতাড়ি উঠিয়া আসিয়া প্রশ্ন করিল, কি দাদাবাবু? কাউকে বলবি নে বল, মা কালীর দিব্যি। গুপি তৎক্ষণাৎ শপথ করিল। প্রাণকৃষ্ণ প্রশ্ন করিল, তুই জ্বর করিস কি করে? গুপি ভয় পাইল, পাছে দাদাবাবু কর্তাবাবুকে বলিয়া দেয়, সেই ভয়ে সে কহিল, জ্বর এমনি হয়। প্রাণকৃষ্ণ রাগিয়া উঠিল, এমনি জ্বর কখনো হয় না, সত্যি কথা বল, কাউকে বলবো না আমি। গুপি আশ্বস্ত হইয়া কহিল, মুন্সিদের এদো পুকুরে গুনে গন্ডা আষ্টেক ডুব দিলেই জ্বর আসে দাদাবাবু। দুবগলে পেঁয়াজ রাখলেও গা তাতে, কিন্তু পহরখানেকের বেশি থাকে না। প্রাণকৃষ্ণ আচ্ছা বলিয়া চলিয়া গেল। সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখিয়া মুন্সিদের এঁদো পুকুরের বাঁশঝাড়ের মধ্য হইতে যখন প্রাণকৃষ্ণ বাহির হইল, তখন সূর্য ডুবিয়াছে। পথে আসিয়া তাহার মনে হইল যে গুপি সত্য কথাই কহিয়াছে। সর্বাঙ্গে অত্যন্ত শীত বোধ হইতেছে ও মাথাও টনটন করিতেছে। প্রভাতে গুপিকে একটা সিকি বকশিস দিবে স্থির করিয়া প্রাণকৃষ্ণ বাড়ি ফিরিল। 2 দিন প্রাণকৃষ্ণের সঙ্গে প্রাণহরির সাক্ষাৎ হয় নাই। পরীক্ষার দিন আসিয়া প্রাণহরি তাহার বন্ধুর সন্ধান করিয়া শুনিল যে সে পরীক্ষা দিবে না। কারণ কেহ কিছু বলিতে পারিল না। স্কুল হইতে ফিরিবার পথে প্রাণকৃষ্ণের পরিবার নিচের ঘরখানি রুদ্ধ জানালায় মুখ লাগাইয়া সে সতর্ক মৃদুস্বরে ডাকিল, মিতে। প্রথম আহ্বানে কোনো জবাব আসিল না। দ্বিতীয়বার ডাকিতেই পাশের একটি জানালা হইতে মুখ বাড়াইয়া বিধুঝি কহিল, তেনার অসুখ গো, অসুখ, বের হবেকনি। প্রাণহরির মুখখানি ছোট হইয়া গেল। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করিল, খুব অসুখ ঝিমাসি? বিধুজি কহিল, খুব বলে খুব, আকাশ পাতাল জ্বর। বন্ধুকে একবার দেখিবার প্রার্থনা জানাইবার পূর্বেই বিধুজি জানলা বন্ধ করিয়া দিল। অঙ্কের পরীক্ষার দিন স্কুলের পথে প্রাণহরি সংবাদ পাইল যে প্রাণকৃষ্ণ জ্বরের ঘোরে জলপানি জলপানি বলিয়া চেঁচাইতেছে। সংবাদ শুনিয়াই সে বন্ধুর বাড়ির দিকে চলিল। বাড়ির সদর দরজার রাস্তায় সারি সারি মোটর গাড়ি দেখিয়া ভয়ে আর সেই বাড়িতে ঢুকিতে তাহার সাহসে কুলাইল না। পরের কাহিনী অত্যন্ত সাধারণ। মাসখানেক পর একদিন প্রাতঃকালে স্কুলের নোটিশ বোর্ডে পরীক্ষার ফল টাঙাইয়া দেওয়া হইল। প্রাণহরি প্রথম হইয়া জলপানি পাইয়াছে। সংবাদটি দেখিল, কিন্তু অনেক চেষ্টা করিয়াও প্রাণহরি হাসিতে পারিল না। স্কুলের দরজার গায়ে লাগানো পুরাতন ছিন্নপ্রায় নোটিশটির দিকে বারবার চাহিতে চাহিতে তাহার চক্ষু জলে ভরিয়া উঠিতে লাগিল। নোটিশে লেখা ছিল, অত্র স্কুলের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র শ্রীমান প্রাণকৃষ্ণ তালুকদারের জ্বরবিকার রোগে পরলোকগমন উপলক্ষে অত্র স্কুল অদ্য তারিখ হইতে 7 দিন বন্ধ রহিল।
গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন রবীন্দ্রনাথ মৈত্রর লেখা জলপানি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।